আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ছাড়ালো $110। এশিয়ার পুঁজিবাজারে বড় ধাক্কা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় যানবাহনের সারি ধীর গতিতে হতাশা। 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে। না, আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 মজুদ আছে। ইরানের অস্ত্রাগার ও তেলের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলা। তেহরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ভূগর্ভস্থ বাংকার ধ্বংস। মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 বাংলাদেশি, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দেশে পৌঁছেছে আহমেদ আলীর মরদেহ। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বরং তা রূপ নিয়েছে এক ভয়াবহ জ্বালানি যুদ্ধে। পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তা $150 রেকর্ড স্পর্শ করবে। এই আজ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহের চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই অস্থিরতা। এই জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারে। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও তেল নিতে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেওয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন, এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদ যাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে, ওভারঅল মিলে সব মিলে সমস্যা হচ্ছে। সকাল 7:20 এসে দাঁড়িয়েছি, আর হচ্ছে যেটা সরকার 2 লিটার দিচ্ছে এটা তো আসলে ভোগান্তি হচ্ছে। না, আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 মজুদ আছে। আর সরকার যে নির্দেশনা দিচ্ছে প্রাইভেট কার 10 লিটার, মিনি জিপ 20 থেকে 7 সিটার যেগুলো ওগুলো 25 সিটার আমরা ওইভাবে তেল দিচ্ছি। মানুষের একটু মজুদ বেশি করার কারণে অফিস থেকে সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করছে যে আপনি এইভাবে আপনার তেল দিবেন, এটাই আর কি। অকটেন দিতে পারছেন, আপনার ডিজেল অকটেন দিতে পারছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলি যারা অপেক্ষমান রয়েছেন এখানে ঘন্টার পর ঘন্টা। আপনি কতক্ষণ ধরে এখানে লাইনে দাঁড়িয়ে? আমি প্রায় 40 মিনিট। 40 মিনিট ধরে দাঁড়িয়েছেন। এই যে 2 লিটার করে তেল বরাদ্দ পাচ্ছেন, তা কি আপনার জন্য পর্যাপ্ত কিনা? পর্যাপ্ত না। আমি কিভাবে 2 লিটার দিয়ে কিভাবে চলবো সারাদিন? আমার এখান থেকে একটা মাতল পর্যন্ত যাইতে হয়, আপ ডাউন করতে হয় বিভিন্ন কাজে, আমার ফ্যাক্টরি কাজের কারণে। অর্থাৎ শুধু একমাত্র তেলের কারণে। যারা আসলে দূরবর্তী গন্তব্যে যাতায়াত করেন সব সময়, তাদের জন্যই কিন্তু তারাই ব্যক্তিগতভাবে মোটর বাইক বা যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার রয়েছে সেগুলো ব্যবহার করে থাকেন। আপনি কতক্ষণ ধরে এখানে? আমি তো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ধরে? বিজয় সরণি সেই মাথার থেকে, বিজয় সরণি থেকে সে থেকে সিরিয়ালে আইছি। আপনি 2.5 ঘন্টা লাগছে। আপনার গাড়ির জন্য কয় লিটার তেল পাবেন জানেন? এটা তো জানি না। 20 লিটার তেল পাবেন, যেহেতু 7 জন সিটের গাড়ি। 20 লিটার তেল পাবেন। 20 লিটার তেলে আপনার কত কিলোমিটার যেতে পারেন? ধরেন আপনার যদি চলতি অবস্থা থাকে তাহলে মনে হয় আপনার 50 কিলো 60 কিলো যাইব, জ্যাম বুঝছে। আর যদি জ্যাম কম থাকে তাহলে আর একটু বেশি যাইব, এরকম। অর্থাৎ শুনছিলেন যে যারা মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন কিংবা যারা ব্যক্তিগত গাড়ি চালকরা রয়েছেন, তারা যেটি জানাচ্ছিলেন যে প্রতিদিনই যেহেতু রেশনিং পদ্ধতিতে একটা যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তারা তেল পান না একটি স্টেশন থেকে, এবং এক একটি স্টেশনের জন্য তাদের দাঁড়িয়ে থাকতে হয় অন্তত 1 ঘন্টা থেকে কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও
আলোচনা হয়েছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রথম 3 সপ্তাহেই চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে বলেও জানান তিনি। We can work together how to overcome these challenges. আজ মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চীন ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সহযোগিতা বাড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বর্তমানে অনেক দেশেই নানা ধরনের চ্যালেঞ্জের মুখে আছে, চীনও এর বাইরে নয়। আমরা শান্তি আলোচনা, যুদ্ধবিরতি এবং বহুপাক্ষিক সহযোগিতার পক্ষে। এই চ্যালেঞ্জগুলো কিভাবে একসঙ্গে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের পক্ষ থেকে যদি কোনো নির্দিষ্ট প্রস্তাব বা অনুরোধ আসে তাহলে তা নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত আছি। ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। একের পর এক তেলের ডিপোতে চালানো হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, বাতাসও বিষাক্ত। আইআরজিসির একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলে রাতভর হামলা। এতে বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহতের দাবি করেছে তেল আবিব। এছাড়া হামলার টার্গেট হয়েছে অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার। ক্রমে বিষাক্ত হয়ে উঠছে তেহরানের বাতাস। একের পর এক তেলের ডিপোতে বোমা বর্ষণ, পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও চলছে টানা হামলা। ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। তেল আবিবের মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদের সংরক্ষণাগার। রোববার রাজধানী ছাড়াও ইরানের কয়েকটি শহরে চালানো হয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এর মধ্যে ছিল তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহভাজ এবং ইয়াজদের আশেপাশের অঞ্চল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অনেক ভবন। রাতভর হামলায় টার্গেট করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটি। আক্রান্ত হয়েছে পুলিশের কার্যালয় এবং আধা সামরিক বাহিনীর কমান্ড সেন্টার। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকেও হত্যা করা হয়েছে। এছাড়া ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হচ্ছে একটি ভূগর্ভস্থ বাংকার। আহত 1.5 শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এসব মিসাইলের লক্ষ্য ছিল তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। এসব স্থানে সফল আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে তেল আবিবে থাকা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে কয়েকটি মিসাইল। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকায়।